ভারত যদি শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি। ভারত যদি শত্রু হয় কেমন লাগবে আপনাদের? আপনারা তো চাইছেন শত্রুতা, আমার মনে হচ্ছে ইউনূস তো অন্তত চাইছেন। না, আমরা তো শত্রুতা চাচ্ছি না। চাচ্ছেন না? ভারতের সাথে আমরা শত্রুতা চাবো কেন? তাহলে পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করছে কেন আপনাদের সরকার? লুৎফুজ্জামান বাবরকে ছাড়ছে কেন আপনাদের সরকার? কোনটা কিসের জন্য ছাড়ছে? ভারতের মন্দিরে পুজো করতে আসবে বলে ছাড়ছে কেন? আমরা তো পূজারি চাইনি, মন্দিরে ঘন্টা নাড়ার লোক চাইনি তো, ওদের কি ঘন্টা নাড়তে পাঠাচ্ছে? রোকেয়া প্রাচী আমার সঙ্গে আছেন। রোকেয়া প্রাচী আওয়ামী লীগ নেত্রী। রোকেয়া প্রাচী, আপনার কি মনে হয় আওয়ামী লীগ নেত্রী হিসেবে আপনার কি মনে হয় ভারতের মিত্রতা বাংলাদেশ প্রথম থেকে আজ পর্যন্ত দেখেছে, শত্রুতা দেখেনি, কিন্তু এবার যদি দেখতে হয় বাংলাদেশকে নিজের জন্য দেখতে হবে, ভালো হবে কি আপনার মনে হয়? আমি আসলে যেটা বলতে চাই সেটি হচ্ছে যে মাহফুজ আলম একজন উপদেষ্টা হয়ে যে কথাটি বলেছে সেটি আসলে বর্তমান সময়ের অবৈধ অসাংবিধানিক সরকারকেই উনি প্রতিনিধিত্ব করছেন, কারণ উনি তো সাধারণ কোনো জনতা না। উনি যে কথাটি বলেছেন সেটি দায় দায়িত্ব প্রধান উপদেষ্টা সহ টোটাল উপদেষ্টা মন্ডলীর উপরই বর্তায়, অর্থাৎ সরকার যারা পরিচালনা করছে তাদের উপরই বর্তায়। এবং আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম এরকম একটি উস্কানিমূলক বিষয় তার মধ্যে আছে এবং তারা অফিসিয়ালি এটা যত্রতত্র বলে বেড়াচ্ছে। এবং পাকিস্তানের মদদ বা পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন, পাকিস্তানকে নানান যুক্তিতে বাংলাদেশের জায়গায় জাস্টিফাই করার যে চেষ্টা তারা করে আসছে সেটি এখন খুব সুস্পষ্ট। তারা 1971 রিপ্লেস করছে, তারা পাকিস্তানের সাথে সম্পর্ক বজায় রাখার যে কথাটি সেটি এখন আসলে অপ্রকাশিত নয়, গোপন নয়, এটি একদম প্রকাশিত। ভারতের সাথে আমাদের যে মিত্রতার সম্পর্ক এটি আসলে 1971 সালের সময় থেকে। আমরা 1971 সালে যদি ভারতের সাথে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকতো তাহলে আজকে এই মাহফুজ আলমদের কোথায় জন্ম হতো, বা আজকে যারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে তারা কোথায় থাকতো? তা আমি মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বলেছিলেন সকলের সাথে মিত্রতা, বৈরিতা কারোর সাথে নয়। তো বঙ্গবন্ধুর আদর্শে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমি মনে করি যে ভারতের সাথে আমাদের শত্রুতার কোনো প্রয়োজন বা কোনো যুক্তি এখনো আসেনি, আমরা দেখি না। সেই জায়গা থেকে আমি মনে করি যে কথাটি বলেছে সেটি মাহফুজ একজন উপদেষ্টা হিসেবে এবং এই সময়ের অবৈধ অসাংবিধানিক উপদেষ্টা মন্ডলীর উপরে এই দায়ভারটি বর্তায়। বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে এই বক্তব্য নয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও এই বক্তব্য নয়। কাজে আমরা ভারত সহ আমাদের সাথে যাদের মিত্রতার সম্পর্ক আমরা সেই মিত্রতাটাকে বজায় রাখতে চাই এবং আমরা মনে করি প্রতিবেশী দেশ হিসেবে এই মিত্রতার প্রয়োজন রয়েছে, মিত্রতার প্রমাণ আমরা এর আগেও পেয়েছি। কিন্তু আজকে যে জায়গায় রোকেয়া প্রাচী আমি আবার আপনার কাছে আসবো, আবার আপনার সঙ্গে কথা বলবো। আমি দীপাঞ্জন সেনগুপ্ত, প্রাক্তন এনএসজি কর্তা আমার সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন বাবু, মাফ করবেন, দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা আমার সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন বাবু, আমি একটা জিনিস বুঝতে পারছি না, বাংলাদেশ সরকারের এই অনেকে যেমন বলছিলেন, সালাউদ্দিন বাবু বলছিলেন যে পাগল ছাগলের কথা, বা নিরাপত্তা উপদেষ্টার বক্তব্য বা কোনো উপদেষ্টার বক্তব্য ফেলনা নয় বলে রোকেয়া প্রাচীও বলছেন, কিন্তু ফেসবুক পোস্ট করা, ডিলিট করে দেওয়া সেটা অন্য কথা। আমি বলছি ইন অ্যাকশন তো এরা লুৎফুজ্জামান বাবরকে ছাড়ছে, ইন অ্যাকশন তো এরা পরেশ বড়ুয়ার শাস্তির মেয়াদ কমাচ্ছে, ইন অ্যাকশন তো এরা 174 জন জঙ্গিকে জেলের বাইরে বের করেছে যারা কুখ্যাত সন্ত্রাসবাদী। দীপাঞ্জন বাবু, আমার মনে হয়, আমার জিজ্ঞাসা এটা আপনার কাছে, পৃথিবীতে সব থেকে পরের জমিলোভী চীন যখন ভারতকে ছাড়া এক পা চলতে চাইছে না, মায়ানমারকে নিয়ে এতটাই কাতর হয়ে পড়েছে, তখন আমাদের কি একবার অন্তত একটু ইউনূসকে বোঝানো উচিত নয়, বা তার সঙ্গী সাথীগুলোকে, যে ভারতের শত্রুতা কেমন হয়? দেখো অনির্বাণ, তুমি তো জানো যে আমি তো বাঙাল, আমার বাবার দেশ ময়মনসিংহ, মা ঢাকা। তো আমি বাংলাদেশের একটা খুব খুব প্রচলিত একটা কথা দিয়ে আমি শুরু করি, উঠন্তি মূলা পত্তনেই চিনত যায়। জসমুদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানকে যখন এই মহান ইউনূস ছেড়ে দিয়েছিল তখনই বোঝা যাচ্ছিল যে এদের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। এখন সমস্যা হচ্ছে যে এরা একটা জিনিস ভুলে যায় যে ভারত, আমরা গান্ধী বুদ্ধর দেশ, কিন্তু মহাত্মা গান্ধীর একটি নীতিকে আমরা একটু পরিবর্তন করে নিয়েছি। গান্ধী বলতেন, সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, যে কেউ যদি তোমাকে একটা গালে চড় মারে তুমি আরেকটা গাল বাড়িয়ে দেবে। আজকের ভারত আমরা বলি
যে আমাকে যদি একটা গালে চড় মারো আমি তোমার মুন্ডুটাই উড়িয়ে দেবো, তোমার গালে চড় মারবো না। এবং তার নিদর্শন আমরা দিয়েছি। আমাদের উড়িতে ওরা হামলা করেছে, বালাকোট ওরা দেখেছে, সার্জিক্যাল স্ট্রাইক ওরা দেখেছে, ওদের ঘরে ঢুকে ওদের গাল উড়িয়ে দিয়েছি, মুন্ডুও উড়িয়ে দিয়েছি। তো আমার মনে হয় যে বাংলাদেশের এই যে অসাংবিধানিক অবৈধ সন্ত্রাসবাদীদের মৌলবাদীদের যে সরকারটা রয়েছে ইউনূস নামের এই জোচ্চোরটির আন্ডারে, এর সঙ্গে এই যে কথাগুলো বলছিলেন সালাউদ্দিন সৈয়দ চৌধুরী সাহেব, যে এই যে লোক ছেলেটা মাহফুজ তো রোহিঙ্গা, এটা তো আমাদের কাছে তো কনফার্ম খবর, এগুলো তো রয়েছে। এবং এই রোহিঙ্গারা যখন সকল সংরক্ষণ বিরোধী আন্দোলনটাকে নেতৃত্ব দিচ্ছিল সে খবর আমাদের কাছে ছিল, এবং আমরা শুরু থেকে কিন্তু বলে এসেছি এটা কোনো মতেই ছাত্রদের আন্দোলন নয়, সংরক্ষণ বিরোধী আন্দোলন নয়। এর পেছনে কলকাঠি নাড়ছে আইএসআই, আল কায়দা, আইসিস বা দায়েশ, এই সব সন্ত্রাসবাদী সংগঠনগুলো এবং আমেরিকার বাইডেন প্রশাসন এবং চীন। একটা কথা বলে যেটা যে লেমিং এফেক্ট, তুমি জানো, মানে ওই টুন্দ্রা অঞ্চলের যে ইঁদুর গুলো হয় লেমিং, যারা হাজার করে কিলোমিটার এসে সুইসাইড করে, একটা লেমিং সিনড্রোম, যে একসঙ্গে গণ সুইসাইড, আত্মহত্যা করে। বাংলাদেশে এরা করে মাহফুজরাই লেমিং এফেক্ট সিনড্রোমের মধ্যে পড়ে গেছে, আত্মহত্যা করতে চাইছে, আমরা সেই ব্যবস্থা করে দেবো। ভারতে একবার পা দিয়ে দেখা, দখল তো দূরের কথা। আমি মুশাররফ আহমেদ ঠাকুরের কাছে যাব। মুশাররফ আহমেদ ঠাকুর একজন শিক্ষক এবং বিএনপি নেতা। মুশাররফ আহমেদ ঠাকুর, আমি শহীদুজ্জামানের বক্তব্য আপাতত সরিয়ে রাখছি মানে আমি এটাকে হালকা করছি না। আমি এখনও বলছি, পৃথিবীর কোনো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ওনার মতামত যদি সাবস্ক্রাইব করেন বাংলাদেশের বাইরে, আমি নিশ্চিতভাবে সেদিনকে ওনাকে গুরুত্ব দেবো। কিন্তু আমি বলছি এটা অন্য কথা। মুশাররফ আহমেদ ঠাকুর আপনার দলের নেতা, যুগ্ম সচিব আপনাদের রিজভিও তো ভারত বিরোধী অবস্থান নিচ্ছে, ভারতকে শত্রু রাষ্ট্র চাইছেন, ভারতের সঙ্গে শত্রুতা চাইছেন। ইউনূস কি একা নাকি আপনাদের সঙ্গে জোট বেঁধে আছেন? আপনারা মুখে মাঝে মাঝে ইউনূসের বিরোধিতা করছেন, সেটা বোধহয় নির্বাচন নিয়ে আপনাদের গোলযোগের জন্য, আপনারা একটু তাড়াতাড়ি ক্ষমতায় পৌঁছতে চান, হাঁকপাক করছেন ক্ষমতার জন্য নাকি? কিন্তু আসলে ভিতরে ওই ভারত বিরোধিতা। শোনা যাচ্ছে মুশাররফ আহমেদ ঠাকুর? শোনা যাচ্ছে আমি কিছু শুনতে পাচ্ছি না। না, সম্ভবত মুশাররফ আহমেদ আমার কথা শুনতে অসুবিধা হচ্ছে। ঠিক হয়ে যাক, কানেকশনটা ঠিক হয়ে যাক। আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে আরেকবার যাব। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আমি মুশাররফ আহমেদ ঠাকুরকে জিজ্ঞাসা করবো ওদের দলের অবস্থান, কিন্তু একজন বাংলাদেশি সাংবাদিক হিসেবে এবং আন্তর্জাতিক সম্পর্কে একজন পণ্ডিত সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয়, বিএনপির নেতারা যে মন্তব্যগুলো করছেন এটা বিচ্ছিন্ন, নাকি এখানে ইউনূসের সঙ্গে ওদের কোনো যোগাযোগ আছে? ধন্যবাদ। দেখুন অনির্বাণ বাবু, আমরা যখন কথা বলছি এই মুহূর্তে, ঠিক এই সময়টাতে ইউনূসের সঙ্গে মিশরে পাকিস্তানের শেহবাজ শরীফের গোপন বৈঠক চলছে, ঠিক এই সময়টায়। এবং সেই বৈঠকে আইএসআইয়ের 2 জন অফিসার আছেন। আচ্ছা, তারা আলোচনা করছেন যে বাংলাদেশে ভবিষ্যতে যে পাকিস্তান থেকে আরো অস্ত্র মাদকের চালান আসবে ইত্যাদি। এখন আপনি যেটা বিএনপির কথা বললেন, যে বিএনপির অবস্থান, ইউনূস, আসলে বিএনপি তো এখন রাজনৈতিকভাবে এক ধরনের দেউলিয়াতে পৌঁছে গেছে, এবং ইউনূসকে এখন তোষামত করে হোক আর যেভাবেই হোক, বিএনপিকে এখন তাদের যে বিভিন্ন মামলা মোকদ্দমা আছে এগুলো থেকে বের হয়ে আসতে হবে। বিএনপি তো কখনোই জঙ্গিবাদ বিরোধী দল নয়, বিএনপি তো নিজেই একটি খুব জঙ্গি পৃষ্ঠপোষক দল। বাংলাদেশের জেএমবির, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, এটার স্রষ্টা, পৃষ্ঠপোষক সবকিছুই বিএনপি। কাজে বিএনপিকে বা হেফাজতে ইসলামকে বা হিজবুত তাহরিরকে বা আল কায়দাকে বা ইসলামিক স্টেটকে, এগুলোকে আলাদা করে দেখার কোনো কারণ নেই, এরা সব এক। বেশ, আমি মুশাররফ আহমেদ ঠাকুরকে কি পেয়েছি? আমার পিসিআরকে জিজ্ঞাসা করো। মুশাররফ আহমেদ ঠাকুর, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কি? হ্যালো,
হ্যাঁ, আপনি আমার কথা আমি শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি। বেশ। মুশাররফ আহমেদ ঠাকুর রিজভী, পাচ্ছি। আপনাদের দলের যুগ্ম সচিব, তিনি একদিকে ভারত বিরোধী জিগির তুলছেন, আর আজকে আমি দেখলাম লুৎফুজ্জামান বাবরকে ছেড়ে দিচ্ছে ইউনূস সরকার। আমি বলছি পারস্পরিক যোগাযোগ আছে, বোঝাপড়া। মাঝে মাঝে একটু বিবৃতির লড়াই চলছে ইলেকশনের টাইম নিয়ে, কিন্তু বাকিটা বোধহয় একদম এক বিন্দুতে আপনারা দাঁড়িয়ে আছেন, উগ্র ভারত বিরোধিতা নাকি?